পলাতক শেখ হাসিনার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ওসমান হাদির হত্যাকারীদেরকেও ফেরত চেয়েছে বাংলাদেশ। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাতের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া ভারতে বসে হাসিনার বক্তব্যের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়েও প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে দীনেশ ত্রিবেদী জানিয়েছেন এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। বাকিরা জানাচ্ছেন নাদিয়া শারমিন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও ভালো করার সুযোগ রয়েছে। ইস্যুসটা সর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি জানান, বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া বেগবান করতে ভারতকে আহ্বান জানিয়েছে ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সন্দেহভাজনদেরও দ্রুত বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। এদিকে আগের দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের বৈঠকে ৫ আগস্টের ঘটনা এবং শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। ৫ তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বিদ্যমান গোষ্ঠী দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। তিনি জানান, ভারতে বসে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্তম্ভকে দুর্বল করার মতো এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই প্রত্যাশা জানিয়েছে ঢাকা। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। এদিকে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা জানতে চান সাংবাদিকরা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই নাই। আলোচনায় এসেছে সীমান্ত হত্যার বিষয়টিও। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, কূটনৈতিক উপায়ে সব সমস্যারই সমাধান সম্ভব। We are looking forward. আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড অ্যান্ড উই আর পজিটিভ দ্যাট দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি না। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না। আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবীকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেশেই ঢুকতে দেয়নি ভারত, অথচ দণ্ডিত শেখ হাসিনাকে সম্প্রতি সংবাদ সম্মেলন করতে দিয়েছে দিল্লি। আর সেই ঘটনাকে নিজের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন ওই আইনজীবী লর্ড কার্লাইল। ওদিকে সাবেক রাষ্ট্রদূত মাহবুব সালেহের মতে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছে বাংলাদেশ, এবার বন্ধুত্বের পরিচয় দেওয়ার পালা ভারতের। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। 13 জুলাই 2018 ভিসা জটিলতায় ঢাকায় খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না পেরে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন লর্ড কার্লাইল। আনুষ্ঠানিক সকল নিয়ম মেনে ভারতীয় ভিসা পেলেও দিল্লি এয়ারপোর্টে আটকে দেয়া হয় তাকে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগেও ভারতে প্রবেশে কোনো বাধা ছিল না তার। তবে দিল্লিতে নেমেই জানতে পারেন অজানা কারণে ভিসা বাতিল করা হয়েছে। ফলে খালেদা জিয়ার সঙ্গে চলা অন্যায়ের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের সুযোগ পাননি তিনি। জাতিসংঘ, হোয়াইট হাউস ও পেন্টাগনের বাংলাদেশের তৎকালীন একমাত্র সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দিল্লি বিমানবন্দরের সেদিনকার স্মৃতিচারণ করছিলেন লর্ড কার্লাইল। I had gone for a press briefing on the Bangladesh case of Begum Khaleda Zia. ভারতের ভিসা নিয়ে আমি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না দেওয়ার বিষয়টি ভারতে অবস্থিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের জানানো, কিন্তু এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটে ইন্টারনেট সংযোগ ছিল না। দিল্লি বিমানবন্দর নেমে জানতে পারলাম আমার ভিসা বাতিল করা হয়েছে। ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করার পর তিনি জানান তাদেরকে এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। সেই সাক্ষাৎকারে হাউস অফ লর্ডসের এই সদস্য জানান, সেই সংবাদ সম্মেলন আটকাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সর্বোচ্চ অনুরোধ জানানো হয়েছিল। দিল্লিতে আমাকে স্বাগত জানানো হলো না, আমি এতে অপমান বোধ করেছি। কর্মকর্তারা আমাকে জানালেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, যা বাংলাদেশ সরকারের অনুরোধেই করা হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক ডেপুটি হাই কমিশনার মাহবুব সালেহের মতে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি এখন ভারতের উপর নির্ভর করছে। বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হয়েছে। এবার সম্পর্ক উন্নয়নের বিষয়ে মুখের কথা কাজে পরিণত করার পরামর্শ তার। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এই সিচুয়েশনটা চিন্তা করেন, সেইটা ফ্যাসিলিটেট করেছে ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী পর্যায়ে, সেই পর্যায় থেকে ভারতের হাই কমিশনারকে কনভে করা হয়েছে পরিষ্কারভাবে। তারপরও সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। এটি ইন্টেনশনাল। শেখ হাসিনাকে এই বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারত অত্যন্ত সহজে, কিন্তু সেই কাজটি তারা করেনি। আমি আপনাকে একটি বৃহত্তর দুই প্রতিবেশীর মধ্যে চমৎকার সম্পর্কের প্রত্যাশা উভয় দেশের। তবে রাজনৈতিক বক্তব্য বাস্তবতার মুখ দেখলেই দুদেশের ভবিষ্যৎ সম্ভাবনাময়, এমন মন্তব্য সাবেক রাষ্ট্রদূতের। সম্পর্কটি ছিল ভারতের দিক থেকে বা ভারত সরকারের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে গণঅভ্যুত্থানে শহীদ স্কাউটস পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ৭১ এবং ২৪-এ যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা। তারা এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন যেখানে সবার মৌলিক চাহিদা পূরণ হবে এবং শান্তিতে বসবাস করবে। শহীদদের ঋণ শোধের ক্ষমতা কারো নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদদের শুধু স্মরণ করলেই চলবে না, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে সবাইকে সচেষ্ট হতে হবে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের 10 শহীদ পরিবারকে আর্থিক অনুদান এবং সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান এবং আত্মত্যাগ জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি। যারা প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সার্বিকভাবে সমাজ, মানব সমাজ বা প্রকৃতিকে রক্ষা করতে সক্ষম হবে স্কাউটের কমিটির সংগঠনের মাধ্যমে। সেটা স্কাউটের সকল সদস্যবৃন্দকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা মানুষকে উদ্বুদ্ধ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করি প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য। আর পরিশেষে আবারও আমি শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে
62.25%, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডে। এবার 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণে এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। বলেছেন, চাইলেই ফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। শামিনীর রিপোর্টে বিস্তারিত। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। 2007 সালে গড় পাশের হার ছিল 57.37%। সেই সাথে ফলও প্রকাশিত হলো প্রায় 80 দিন পর। এবার 18,29,000 শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 7 লাখ। কমেছে জিপিএ 5ও। গত বছর 1,39,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, এবার তা 1,16,000-এ নেমেছে। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার 71.63%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ 57.39%। তবে 11 বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে 55 ও 58%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। 18,29,485 জন শিক্ষার্থী সেজে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। আওয়ামী লীগের 16 বছরে এসএসসিতে গড় পাশের হার ছিল 83%-এর বেশি। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাশ ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট 25 লাখ আসন রয়েছে। উত্তীর্ণরা সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় 25 লক্ষ। সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। শারমিন মীরা, 71, ঢাকা। এবার এসএসসির সার্বিক ফলাফলে কিছুটা হতাশার চিত্র থাকলেও ভালো ফলের আনন্দে উচ্ছ্বসিত রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা। পাশের হার কমার পেছনে প্রস্তুতির ঘাটতি, সাথে মৌলিক বিষয়ে দুর্বলতার বিষয়ভিত্তিক অনুশীলনের অভাবকেই দায়ী করেছেন শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে এবারই প্রথম বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা, তাই আনন্দটাও যেন একটু বেশি। মোবাইলের ছোট পর্দায় ফল দেখেই কারো মুখে হাসি, কেউ ছুটে গিয়ে জড়িয়ে ধরেন মা বাবাকে, কেউ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন সাফল্যের আনন্দ। আবার প্রত্যাশার সঙ্গে ফল না মেলায় কারো চোখে মুখে বিষণ্ণতাও। আমার প্রত্যাশার থেকে আরো বেশি আসছে। ভয়ও ছিল ভিতরে, জিপিএ 5 মিস হয়ে যাবে নাকি আবার। এখন যা হয়েছে হয়ে গেল, সামনে আরো বেটার করব। অনেক কষ্টের পরে ফল পেয়েছি। হায়ার ম্যাথে প্লাস হচ্ছে 90 হায়ার উঠছে। খারাপ তো লাগবে, সবাই আসলে এ প্লাসের আশাটাই করে। ভিতরে তো অনেক আনন্দ, কিন্তু প্রকাশ করতে পারতেছি না আর কি। আমি অনেক খুশি অ্যাকচুয়ালি যে আমি আমার গোলটা অ্যাচিভ করতে পেরেছি। মা রেজাল্ট শোনার পর কান্না করে দিচ্ছে, মানে আমিও এক্সপেক্ট করি না এত ভালো করবে। জিপিএ 5 পাওয়ার পরে মানে অনুভূতিটা খুবই ডিফারেন্ট ছিল। রাতের বেলা খুব কান্নাকাটি করছিলাম যে কি হবে। সন্তানের জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা, ভালো ফলে খুশি তাই অভিভাবকরাও। যখন মুক্তিযুদ্ধ হিসাবে আমি দেশটা স্বাধীন করেছিলাম, ওই আনন্দটার সাথে আমি এটা সম্পৃক্ত করতে চাচ্ছি। অবশ্যই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছা করতেছে। এখন শুধু আনন্দে আত্মহারা, আর কিছু মাথায় আসতেছে না। কোশ্চেন ভুল ছিল, রেজাল্ট পিছাচ্ছিল ছিল, সব মিলিয়ে অনেক টেনশন করেছে। তবে আনন্দের এই ছবির আড়ালে আছে ফলাফলের অন্য চিত্র। 1 বছরের ব্যবধানে এবার পাশের হার কমেছে 6.20% পয়েন্ট। বিশেষ করে ইংরেজি ও গণিতে অকৃতকার্যের হার এবার তুলনামূলক বেশি। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন 30,402টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে শতভাগ পাশ করেছে 669টি প্রতিষ্ঠান। বিপরীতে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি 312টি প্রতিষ্ঠানে। গতবারের তুলনায় শূন্য পাশের প্রতিষ্ঠান বেড়েছে 178টি।
প্রস্তুতির জন্য কম সময় পাওয়া, মৌলিক বিষয়ে দুর্বলতা এবং বিষয়ভিত্তিক অনুশীলনের ঘাটতিও ফলাফলে প্রভাব ফেলেছে, এমনটাই বলছেন শিক্ষকরা। তবে কারো মতে পাশের হার কমলেও এবার ফলাফল তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত। 2 বছরের বা 2.5 বছরের মতো যে সময়টা পায় সেটা তারা 1 বছরে, যদিও কিছুটা সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, কিন্তু তারপরেও তাদের সময়টা কম হয়ে গেছে। পাশের হার কম হওয়ার একটা কারণ আছে, আমাদের ইংরেজি এবং আমাদের ম্যাথের একটু ঝামেলা ছিল। বর্তমান ব্যাচটা একটা দুর্যোগের মধ্য দিয়ে গেছে, 24-এর আন্দোলন তারা ফেস করেছে। গত কয়েক বছরের ফলাফলেও দেখা যাচ্ছে পাশের হারে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা। 2021 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল 93.58%। 6 বছর পর 2026 সালে তা নেমে এসেছে 62.25%। অর্থাৎ 6 বছরের ব্যবধানে কমেছে 31.33%। প্রথম বোর্ড পরীক্ষা, তাই উচ্ছ্বাসটা অনেকটাই বেশি। ফল হাতে শিক্ষার্থীদের সামনে এখন উচ্চশিক্ষার নতুন পথ। তবে কারো চোখে এখন স্বস্তির প্রত্যাশা, আবার কারো মুখে হতাশার গ্লানি। তবে সব ছাপিয়ে শিক্ষার্থীরা সামনের জীবনের জন্য কতটা প্রস্তুত, সেটি এখন দেখার বিষয়। জুলিয়া তানহা, 71, ঢাকা।